তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার রহস্য কি? তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আবারও তীব্র হয়েছে। 2016 সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে তুর্কি মার্কিন সম্পর্কে প্রায়ই উত্তেজনা দেখা গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকারের সঙ্গে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সরকারের বিরোধ বাড়তে বাড়তে এখন তার নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার জন্য আঙ্কারার অনমনীয় অবস্থানই এই নজিরবিহীন উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট নেটোর অন্যতম প্রভাবশালী সদস্য দেশ তুরস্ক। দেশটি রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে F-35 সহ নেটো জোটের অন্যান্য যুদ্ধবিমানগুলোর দুর্বলতা রাশিয়ার কাছে স্পষ্ট হয়ে পড়তে পারে বলে দাবি করছে ওয়াশিংটন। এছাড়া রুশ অস্ত্র কেনা শুরু করলে তুরস্ক রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে উঠবে বলেও আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়টের দুর্বলতাগুলো স্পষ্ট করতে পারে বলে ভয় পাচ্ছে মার্কিন সরকার। আর এসব কারণেই রাশিয়ার নিকট থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে তুরস্ক অনড় অবস্থানে থাকায় আঙ্কারার উপর ভীষণ ক্ষিপ্ত মার্কিন কংগ্রেস ও পেন্টাগন। রাশিয়ার নিকট থেকে এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করা থেকে তুর্কি সরকারকে বিরত রাখতে ও চাপ সৃষ্টি করতে মার্কিন সরকার ইতোমধ্যে তুরস্কে মার্কিন F-35 যুদ্ধবিমান ও এর জরুরি যন্ত্রাংশ সরবরাহ স্থগিত করেছে। কিন্তু তার উপরও তুরস্ক এই কৌশলগত রুশ অস্ত্র কিনতে এখনও দৃঢ় প্রতিজ্ঞ। এই অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, রাশিয়ার নিকট থেকে S-400 কিনলে তুরস্ককে নেটো জোট থেকে বের করে দেওয়া হবে। নেটোর শত্রুর কাছ থেকে অস্ত্র কেনা মার্কিন সরকারের দৃষ্টিতে মারাত্মক অপরাধ। এই অপরাধের দায়ে তুরস্কের কাছে পেট্রিয়ট ও F-35 যুদ্ধবিমান দেওয়া হবে না বলেও বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওয়াশিংটন। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়ার নিকট থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে তুরস্কের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে ওয়াশিংটন। কারণ নেটো জোটের সদস্য বুলগেরিয়া, গ্রিস, স্লোভেনিয়া সহ এই জোটের আরও কয়েকটি দেশ রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। কই, তাদের ওপর তো কোনো চাপ বা শাস্তির হুমকি দেয়নি মার্কিন সরকার। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, রাশিয়ার নিকট থেকে তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র তো কিনবেই এবং এমনকি ভবিষ্যতে রাশিয়ার আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-500 ক্ষেপণাস্ত্র কিনতে পারে। এ নিয়ে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকছে তাই এখন দেখার বিষয়। বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট নেটোর অন্যতম প্রভাবশালী সদস্য দেশ তুরস্ক রুশ অস্ত্র কেনা শুরু করলে তুরস্ক অস্ত্র ইস্যুতে রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে উঠবে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সেলফোনের তথ্য হাতিয়ে নিয়েছে ইরান। ইরান ইহুদিবাদী ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। ইসরায়েলি দৈনিক হারেতজ সম্প্রতি এই খবর দিয়েছে। দৈনিকটি জানিয়েছে, ইরানের সাইবার হামলার ক্ষমতা এতটা বেড়েছে যে ইরানিরা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সাবেক চিফ অব স্টাফ বেনিয়ামিন গান্স এর মোবাইল ফোন শনাক্ত করে ওই ফোন থেকে তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। গান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। কিছুকাল আগে ওই একই দৈনিক জানিয়েছিল, ইরানি হ্যাকাররা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের মোবাইল ফোনও হ্যাক করতে সক্ষম হয়। কোনো সূত্র বলেছে ইরান সরাসরি ওই সাইবার হামলা চালিয়েছে। অবশ্য কোনো সূত্র বলেছে ইরান এক বিদেশি হ্যাকারের মাধ্যমে ওই হামলা চালায় এবং ওই হ্যাকারই ওইসব মোবাইলের তথ্য ইরানের কাছে হস্তান্তর করে। ইরানি হ্যাকাররা প্রায় 1.5-2 মাস আগে ইহুদ বারাকের মোবাইল হ্যাক করে তার অনেক ব্যক্তিগত তথ্য ও টেলিফোন সংলাপ হাতিয়ে নিয়েছে বলে এর আগে খবর বের হয়েছিল। দখলদার ইসরায়েলের ঘরোয়া গোয়েন্দা সংস্থা শিনবেত এসব খবরের সত্যতা স্বীকার করেছে। বর্ণবাদী ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো এর আগে খবর দিয়েছিল যে ইসরায়েলের সাবেক জ্বালানি মন্ত্রী গোনেন সেগেভ মন্ত্রিত্ব ছাড়ার পর ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কথিত এই অপরাধের অভিযোগে ইসরায়েলের আদালত তাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের জন্য বড় ধরনের পরাজয় বলে উল্লেখ করছে। সেগেভ 2012 সালে নাইজেরিয়ায় ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং 2 বার ইরান সফরে এসে ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে
শিনবেত দাবি করেছে। সেগেভ ইরানের জ্বালানি বাজার ও অনেক নিরাপত্তা স্থাপনা এবং ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত অনেক ভবন সম্পর্কে ইরানকে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর ইহুদ বারাকের টেলিফোন হ্যাক হওয়ার খবর ইসরায়েলি গোয়েন্দা বিভাগের দুর্বলতা আবারও স্পষ্ট করল। ইরান, রাশিয়া ও চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, পম্পেওর আহ্বান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় ইরান, রাশিয়া ও চীনের হুমকির মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার জন্য নেটো জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন। পম্পেও বলেন, আমাদেরকে তা করতে হবে, বিশেষ করে যখন রাশিয়া, চীন ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে শক্তির প্রতিযোগিতার যুগ শুরু হয়েছে। নেটো জোটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনের আয়োজন করা হয়। তবে এবারের সম্মেলনের সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে মতবিরোধ ছড়িয়ে পড়ে। বিশেষ করে তুরস্কের পক্ষ থেকে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার বিষয়ে মার্কিন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীরা পরস্পর বিরোধী বক্তব্য দেন। সম্মেলনে সামরিক ও নিরাপত্তা ব্যয় বাড়ানোর জন্য নেটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান পম্পেও। তিনি চীনের টেলিকম কোম্পানি হুয়াওয়ের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহার না করার জন্য আমেরিকার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে দাবি করেন, এই কোম্পানি পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি সৃষ্টি করছে। সম্মেলনের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কৃষ্ণ সাগরে রাশিয়াকে প্রতিহত করার লক্ষ্যে জর্জিয়া ও ইউক্রেনের সঙ্গে নৌ সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তাব পাশ করেন। সম্মেলনে দেয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোর সামরিক বাজেট ওই জোটভুক্ত দেশগুলোর মোট জিডিপির 4% পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে নেটোর জন্য প্রয়োজনীয় বাজেট না দেয়ায় সরাসরি জার্মানির সমালোচনা করেছেন। ইসরায়েল সীমান্তে পৌঁছে গেছে ইরানের ইসলামী বিপ্লব। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তুরাবি ফার্দ বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন ক্ষেত্র জয় করছে এবং ইরানের সীমানা পেরিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। গতকাল তেহরানে জুমা নামাজের খুতবায় তিনি একথা বলেন। আবু তুরাবি ফার্দ বলেন, ইরানের উন্নতি ও অগ্রগতির পেছনে ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি মানুষের আস্থা ও আনুগত্যই প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ইসলামী বিপ্লবের প্রভাব প্রসঙ্গে তেহরানের জুমা নামাজের খতিব আরও বলেন, ইরাকের মুসলমানরা এখন নিজেদের আসল পরিচয় ফিরে পেয়েছে। নিজেদের প্রকৃত প্রতিনিধিদেরকে শাসন ক্ষমতায় পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এই কারণে ইরাকে $60 ট্রিলিয়ন ব্যয় করার পরও মার্কিন প্রেসিডেন্টকে গোপনে দেশটিতে সফর করতে হয়। আবু তুরাবি ফার্দ বলেন, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের জনগণ নিজেদের পছন্দসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করতে সক্ষম হয়েছে। এগুলো হলো ইসলামী বিপ্লবের বড় অর্জন। গতকালের খুতবায় তিনি ইরানে বন্যার্ত মানুষের সেবায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণেরও প্রশংসা করেন।